তোমাদেরকে যে ম্যাটেরিয়ালটা দিয়েছি আমি আজকে গ্রুপে, সেটা হচ্ছে এই পেপারে যেটা আমরা করছি মেন্টাল হেলথ এন্ড হাইজিনের ইউনিট 4 প্রিভেনশন অফ মেন্টাল হাইজিন। পড়ে দেখেছো কি? পড়োনি নিশ্চয়ই। প্রিভেনশন অফ মেন্টাল হাইজিন, যেখানে আমরা পড়ছি রোল অফ প্যারেন্টস, রোল অফ টিচার্স আর রিলেশন বিটুইন মেন্টাল হাইজিন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। এখানে রোল অফ প্যারেন্টস মানে কি? এই যে আমরা মেন্টাল হেলথের কথা বলছি, এই যে আমরা ধরো আমরা আগের দিন ক্লাসে আমরা যে ডিসঅর্ডার্স গুলো ডিসকাস করেছি, এগুলো তো সবকটাই মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু, তাই তো? নাকি না, কি মনে হ্যাঁ হয়? ম্যাম। প্রত্যেকটাই আমাদের মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু। তো তাহলে আমরা এখন এখন আমাদের দেখতে হবে যে আমরা তো এই ইস্যুগুলো নিয়ে কথা বললাম, যে কারোর অ্যাংজাইটি হতে পারে, কারোর ডিপ্রেশন হতে পারে, কারোর ফোবিয়া হতে পারে, কারোর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে। কিন্তু এগুলো তো হতে পারে, এগুলোকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? প্রিভেন্ট আমরা কিভাবে করব? কিভাবে আমরা এগুলোকে এই মেন্টাল ইলনেস হলে এখানে প্যারেন্টস এর কি দায়িত্ব বা এখানে টিচার্সদের কি দায়িত্ব, কিভাবে একজন প্যারেন্ট বা একজন টিচার মেন্টাল হেলথ ইস্যু গুলোকে অ্যাড্রেস করবে, ওইটা আমরা আজকে ডিসকাস করব। দেখো এই যে মেন্টাল হেলথ ইস্যু গুলো, এই যে মেন্টাল হেলথ প্রবলেমস গুলো, এগুলো কেন হচ্ছে এটার কিন্তু কোনো সলিউশন আমাদের কাছে নেই, এটার কোনো স্পেসিফিক রিজনও আমাদের কাছে নেই। আজকে যদি কারোর কোনো ফোবিয়া থাকে, আজকে যদি কারোর ডিপ্রেশনের সমস্যা থাকে, ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকে, কেন তার ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে এটার কিন্তু কোনো উত্তর নেই, কিন্তু তার আছে, তাই তো? এবার এটা তোমার জেনেটিক হতে পারে, জেনেটিক মানে কি, এটা হেরিডিটারি হতে পারে, বা হতে পারে কোনো এরকম কোনো ট্রমাটিক সিচুয়েশন দিয়ে সে গেছে যে তার মধ্যে এই জিনিসটা তৈরি হয়ে গেছে, এটা কারোর পার্সোনালিটি প্রবলেম হতে পারে। কেন 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 আমার হলো, কেন আরেকজনের হলো না, বা কেন হলো, এটার কিন্তু কোনো আনসার আমাদের কাছে নেই। তো এবার সে এরকম ক্ষেত্রে এখানে আমাদের প্যারেন্টসদের কি রোল বা টিচার্সদের কি রোল? কি মনে হয় টিচারদের রোল কি হতে পারে? আমাদের ধরো তোমরা একটা ক্লাসে পড়াতে গেছো, এবার পড়াতে গিয়ে দেখছো যে 30 জনের ক্লাসের মধ্যে একজন স্টুডেন্ট এরকম একদম আলাদা বসে আছে, কারোর সঙ্গে বেশি কথা টথা বলছে না। তো তখন তোমরা কি করবে? রেগুলার তোমার ন্যাচারাল ইনস্টিংক্ট তোমাকে কি বলে, কি করবে? যেরকম ভাবে স্টুডেন্টটা বসে আছে তাকে ওরকম ভাবে বসতে দিয়ে নিজের মতন ক্লাস করিয়ে চলে যাবে? না ম্যাম। আচ্ছা, ভিডিওটা একটু অন করে নাও না সবাই। নাগমা, মৌ, কাবেরী, তোমরা ভিডিও একবার অন করে নাও। হুম। তো তোমরা কি করবে? তোমরা কি যেরকম ভাবে স্টুডেন্টটা আছে ওরকম ভাবেই তাকে রেখে বাকি 29 জনকে নিয়ে ক্লাস করে চলে যাবে, যে আর ওই একজন স্টুডেন্ট যে চুপচাপ বসে আছে তাকে ওরকম ভাবেই রেখে দেবে? তোমাদের কোর্স অফ অ্যাকশন কি হবে ওই সময়? ম্যাম, যে হচ্ছে ব্যতিক্রমী তাকে সামনে রাখবো সবার প্রথমে, এবং তাকে তার সঙ্গে সহজ সরল বন্ধুত্বপূর্ণ ভাবে কিছু কথা বলবো, এবং তাকে এনে সামনে বসাবো, এবং তার সাথে সাথে তার কি সমস্যা হচ্ছে সে বুঝতে পারছে কিনা বিষয়গুলোতে তাকে ফ্রি করবো আমার সাথে। রাইট। তো টিচারের রোল কি হবে যদি আমরা এরকম কোনো স্টুডেন্টকে দেখি যাকে আমার দেখে মনে হচ্ছে যে সে অন্যদের থেকে আলাদা, চুপচাপ বসে আছে, কারোর সাথে কথা বলছে না? আমার অ্যাজ এ টিচার আমাদের রোল হবে ওই ওরকম স্টুডেন্টসদেরকে আইডেন্টিফাই করে তাদের কি সমস্যা হচ্ছে সেটা তাদের তাদের সাথে প্রথমে তুমি যদি জিজ্ঞেস করে যে তোমার কি সমস্যা হচ্ছে বলো, সে কোনোদিনও বলবে না। তার সাথে নর্মাল কথাবার্তা একটা চালাতে হবে, নর্মাল কথাবার্তা বলে আমাদেরকে বুঝতে হবে যে তার সমস্যাটা কোথায়। এবার একজন স্টুডেন্ট চুপচাপ বসে আছে, কিন্তু চুপচাপ বসে আছে বলে আমি তাকে ওরকমই ছেড়ে দিলাম, বা সে চুপচাপ বসে আছে আমি এই জন্য তাকে সবসময় হেও করলাম যে ও তো কোনো কথা বলে না, ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তাহলে কি খুব একটা সুবিধা হবে স্টুডেন্টটার? যে স্টুডেন্টটা এমনি চুপচাপ আছে, কারোর না সাথে ম্যাম। কথা বলছে না, ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, তাকে যদি আমি আরো বেশি বলি যে ও ঠিক আছে, ও তো কোনো কথা বলে না, ও থাক, ওর সাথে ওকে বেশি জিজ্ঞেস করে লাভ নেই, তাহলে কি খুব একটা কোনো লাভ হবে? না ম্যাম। না ম্যাম। অ্যাজ আ টিচার আমাদের রেসপন্সিবিলিটি হবে ওটা আইডেন্টিফাই করা যে কেন তার প্রবলেম, মানে তার কি প্রবলেম আছে বা কেন তার প্রবলেম আছে। যদি আমরা আইডেন্টিফাই করতে পারছি বা যদি আমরা বুঝতে পারছি, তাহলে তাকে রিলেটেড হেল্পটা প্রোভাইড করা। অ্যাজ টিচার্স আমরা মেন্টাল হেলথ এক্সপার্টস তো নই, উই আর অনলি টিচার্স, উই ক্যান আইডেন্টিফাই। তো তাকে ঠিকঠাক ওই কাউন্সিলরের সাথে কথা বলানো, বা দরকার হলে তার মা বাবার সাথে কথা বলানো, তার কি সমস্যা বা তার কি
বাড়িতে কি পরিস্থিতি সেগুলো বোঝা হচ্ছে আমাদের কাজ। So as teachers আমাদের responsibility to prevent mental health problem is we will try to understand the problem of the student. We will not try to undermine the student. We will not try to make fun of the student, but we will not try to make the student feel uncomfortable. আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা যতটা সম্ভব সেই স্টুডেন্টটাকে কমফোর্টেবল ফিল করাই, সেই স্টুডেন্টের যে ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা খোঁজ করি। মানে এরকম হতে পারে যে একজন স্টুডেন্ট সবসময় দেখা যাচ্ছে, ধর তোমরা ছোট ক্লাসে গেছো, এবার ওই স্টুডেন্টটা সবসময় দেখা যাচ্ছে যে আরেকজন স্টুডেন্টকে ডিস্টার্ব করছে। তো এটা তখন আমরা তাকে কি বলবো? প্রথমে কি ধরে ধরে বকাবকি শুরু করে দেবে যে কেন সবাইকে ডিস্টার্ব করছো, ক্লাস থেকে বেরিয়ে যাও, সবাইকে ডিস্টার্ব না না ম্যাম, তাই করবো না। আমরা যদি দেখি যে একজন স্টুডেন্ট এরকম ক্লাসে সবাইকে বারে বারে ডিস্টার্ব করছে, তাহলে হয়তো প্রথমতে আমরা তাকে ওয়ার্ন করবো যেটা করো না। কিন্তু তাও যদি আমরা দেখি যে ও ডিস্টার্ব করেই চলেছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ও কেন করছে। তার মানে নিশ্চয়ই ওর একটা অ্যাটেনশন সিকিং প্রবলেম থাকতে পারে, যে ও চায় যে লোকজন আমাকে দেখুক, আমাকে অ্যাটেনশন দিক, সেই জন্য এটা করছে। এবার এই প্রবলেম সবার তো থাকে না এই ব্যাপারটা, তাহলে এরই কেন হলো? হতে পারে ওর ফ্যামিলিতে কিছু সমস্যা আছে, হতে পারে ও কোনো প্রবলেমের থ্রুতে যাচ্ছে যার জন্য ওর এই অ্যাটেনশন সিকিং প্রবলেমটা হচ্ছে। সো অ্যাজ টিচার্স আমাদের রেসপন্সিবিলিটি হবে, যদি আমরা এরকম কোনো স্টুডেন্ট দেখি, যদি আমরা এরকম কোনো সিচুয়েশন ফেস করি, তাহলে we should our first task would be to understand the problem the child is facing. Our first task would be to talk to the child as a friend, to talk to the student as a friend and find out the problem. Clear? আর একজন টিচার as teachers আমাদের আরেকটা রেসপন্সিবিলিটি হচ্ছে, আমরা ক্লাসে কিন্তু কখনো কোনো ফেভারিটিজম শো করব না, যে কোনো স্টুডেন্টকে হ্যাঁ তুমি খুব ভালো, আবার আরেকজন স্টুডেন্টকে আমি সবসময় বলছি যে তুমি কিছু পারছো না। উইল দ্যাট বি আ রাইট অ্যাপ্রোচ? আমি যদি একজন স্টুডেন্ট না ম্যাম, হ্যাঁ খুব ভালো, আর আরেকজন স্টুডেন্ট সে যতই চেষ্টা করুক না কেন, তাকে আমি সবসময় বলছি যে তোমার দ্বারা কিছু হবে না, এটা কি খুব একটা ভালো অ্যাপ্রোচ হবে? না না ম্যাম। কেন ভালো অ্যাপ্রোচ হবে না? কি মনে হয়? ম্যাম, কারণ যে চেষ্টা করছে তাকে যদি আমরা উৎসাহ না দিই, তাহলে সে পরবর্তীতে আর চেষ্টা করতে চাইবে না। রাইট, সেজন্য সবাইকে সমানভাবে উৎসাহ দিতে হবে। আমরা কোনো ফেভারিটিজম দেখাবো না। এন্ড along with that কোনো একজন স্টুডেন্ট যে অতটা হয়তো ভালো নয়, সব স্টুডেন্টের তো সেম লেভেল অফ অ্যাচিভমেন্ট হয় না। একজন স্টুডেন্ট যার ধরো লেভেল অফ অ্যাচিভমেন্ট অত ভালো নয়, তাকে আমরা কখনোই তার ভালো না কিন্তু সে অনেক চেষ্টা করছে ভালো করার, তাকে আমরা সবসময় এনকারেজ করবো। জন্য অ্যাজ টিচার্স আমাদের সবসময় রেসপন্সিবিলিটি হবে টু এনকারেজ স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেম। এইটা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এই মেন্টাল হেলথ ইস্যুগুলোকে কিছুটা হলেও হ্যান্ডেল করতে পারি। তো এবার তাহলে আমরা চলে আসি এবার প্যারেন্টসদের কি রোল হতে পারে? কি হতে পারে প্যারেন্টসদের রোল? আমার বাচ্চা কিছু বোঝে না, আমার বাচ্চা কিছু জানে না, এটা কি প্যারেন্টসদের বলতে হবে, নাকি প্যারেন্টসদের দেখতে হবে যে বাচ্চা যদি কিছু বুঝতে পারছে না বা বাচ্চা যদি কিছু জানে না, তাহলে কেন সে বুঝতে পারছে না বা কেন সে জানে না, কোনটা হবে ঠিক অ্যাপ্রোচ? পরেরটা ম্যাম। কেন সে বুঝতে পারছে না, কেন সে জানে না, প্যারেন্টস সেটাই দেখবে। রাইট। আর তার থেকে বড় কথা, একজন প্যারেন্টকে নিজে মেন্টালি সুস্থ হতে হবে। মেন্টালি সুস্থ মানে বুঝতে পেরেছো? কারোর যদি বাড়িতে এমনি সমস্যা থাকে, তাহলে চান্সেস আর ভেরি হাই যে বাচ্চারও ওই সমস্যাটা হবে, কিন্তু এটা তো কারোর হাতে নয়। সো এবার আমি আমার বাচ্চাকে সবসময় ধরো প্যারেন্ট এক্স নিজের ছেলেকে বা মেয়েকে সবসময় বলছে যে মিথ্যে কথা বলবে না, কখনো চুরি করবে না, যদি কিছু লাগে আমাদের থেকে চেয়ে নেবে, আমরা তোমাদেরকে দেবো। আর মা বাবাকে কখনো মিথ্যে কথা বলতে নেই, কাউকেও মিথ্যে কথা বলতে নেই। রোজ সকালে উঠে বাচ্চাকে এটা শেখানো হলো। সোমবার দিন সকাল লেট হয়ে গেছে, অফিস যেতে হবে, বাবা ছেলেকে বলছে যে আচ্ছা আমার গাড়ির তো টায়ারের কিছু সমস্যা হচ্ছে, দেখ ওই বাড়িতে ওটা রাখা আছে, গিয়ে নিয়ে চলে আয়। বাচ্চা এসে বললো যে বাড়ির তো দরজা বন্ধ, আমি কাকে জিজ্ঞেস করে আনবো? বাবার লেট হয়ে যাচ্ছে, এবার বাবা বলছে ও কাউকে জিজ্ঞেস করতে হবে না, ওখানে তো রয়ে গেছে, নিয়ে চলে আয়। তাহলে বাচ্চাটা কি শিখবে? ম্যাম, ও শিখবে যে হচ্ছে ওকে শেখাতে কিন্তু বাবা
মানে এখানে একটা তৈরি হবে আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমাকে রোজ সকালে শেখানো হয় যে কাউকে না জিজ্ঞেস করে কারোর জিনিসে হাত দেবে না, মিথ্যে কথা বলবে না, কিন্তু এখানে আমি দেখছি যে আমার বাবা নিজেই বলছে যে আমার দেরি হয়ে যাচ্ছে, এখন জিজ্ঞেস করার দরকার নেই, তুই নিয়ে চলে আয়। নেভার ডু দ্যাট। এটা হচ্ছে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেটা যেটা একটা বাচ্চাকে কনফিউজ করে দেবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এটা হলো একটা এক্সাম্পল। এবার ধরো অনেক সময় হয় না, কেউ কোনো কাজের মধ্যে আছে, কারোর ফোন আসলো, বলছে যে আরে ফোনটা তুলে বলে দাও তো আমি নেই বাড়িতে। উইল দ্যাট বি আ রাইট অ্যাপ্রোচ? দীপশিকা মাঝে মাঝেই করো এরকম, বোনকে দিয়ে বলো ফোনটা তুলে বলে দে আমি না নেই না বাড়িতে। না না এইটা দ্যাট ইজ अगेन আ রং অ্যাপ্রোচ, কারণ আমি তো সবসময় বলছি যে ইউ শুড নেভার লাই। তো এখন কি হচ্ছে, অ্যাজ প্যারেন্টস আমরা যেটা শেখাচ্ছি আর যদি আমি নিজে সেটা ফলো না করি, সো দ্যাট উইল ক্রিয়েট আ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট among the children। বাচ্চারা নিজেরা কনফিউজ হয়ে যাবে যে আমরা কোনটা করব আর কোনটা করব না। সো অ্যাজ প্যারেন্টস উই শুড নো আমরা যেটা শেখাচ্ছি আমরা নিজেরাও কিন্তু ওটাই ফলো করব। আর আমার ধরো আজকাল যে ছোট ছোট বিষয় বাচ্চারা, আমরা অনেক সময় নিউজ পেপারে পড়ি না যে 16 বছরের ছেলে সুইসাইড করে নিল কারণ তাকে মোবাইল ফোন দেওয়া হয়নি। কেন এটা হচ্ছে? এটা কি হওয়াটা ঠিক? এটা কি হওয়াটা ন্যাচারাল? কি বলো সৌমিতা, কি বলছো? বললাম ম্যাম ন্যাচারাল তো না। কিন্তু তাহলে এটা কেন হচ্ছে? কারণ ম্যাম ছোটবেলা থেকে সব যখনই চেয়েছে তখন সবকিছু পেয়েছে, তাই বড় হয়ে ভেবেছে যে এটা চাইলেও হয়তো পাবে। যখন সেটা পায় না তখন তখন তাদের মনে হয় একমাত্র তখন উপায় এটাই, আমাকে একটা এক্সট্রিম স্টেপ নিতে হবে, বাট দ্যাট ইজ নট আ রাইট অ্যাপ্রোচ। এটা এখানে কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টসেরও ফল্ট থাকে। ধরো অ্যাকচুয়ালি এটা ওনাদেরকে ব্লেমও করা যায় না। আমাদের এখনের এই ফাস্ট লাইফে আমরা সবাই তো চেষ্টা করছি টু ফুলফিল অল আওয়ার নিডস। আমাদের সবাইকে, আমাদের সবারই সব চাই, সমস্ত নিডস ফুলফিল করা হচ্ছে, মাও ওয়ার্কিং, বাবাও ওয়ার্কিং, বাচ্চারা নিজেরা নিজেরা বড় হচ্ছে। তো সেই ক্ষেত্রে মা বাবারা চেষ্টা করেন এই যে আমরা অতটা সময় স্টুডেন্টদেরকে বাচ্চাদের দিতে পারছি না, that is compensated with material gifts. সো এই কম্পেনসেট করার চেষ্টায় অনেক সময় এরকম হয় যে ওনারা বলছেন যে না এটা এখন করা যাবে না, কিন্তু তখন কিন্তু বাচ্চারা ওটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ওদের ছোটবেলা থেকেই ওই হ্যাবিটটা হয়ে গেছে যে আমরা যা চাইবো তাই পাবো। এবার এই ক্ষেত্রে প্যারেন্টসদেরকে এটা বুঝতে হবে যে তারা যদি সবাই ওয়ার্কিং, তারা যদি সবাই কিছু অতটা বাচ্চাকে সময় দিতে পারছে না কারণ তারা প্রত্যেকে কাজ করছে, তারা কিন্তু কাজ করছে বিকজ দে ওয়ান্ট আ গুড লাইফ ফর দেয়ার কিড, ফর দেয়ার চাইল্ড, বিকজ দে ওয়ান্ট টু কোপ উইথ দিস ফাস্ট চেঞ্জিং ওয়ার্ল্ড। আমাদের এই যে ডিমান্ডস গুলো, আমাদের এই যে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, এগুলো ডিমান্ডস ফুলফিল করার জন্যই কিন্তু এটা হচ্ছে। তো as parents they have to strike a balance যে আমি কাজও করব আর আমি আমার বাচ্চার যা ইচ্ছে ওগুলোকেও ফুলফিল করব, কিন্তু at the same time আমি একটা ব্যালেন্সও মেনটেন করব যাতে কোনো কিছু কেউ নিজের রাইট বলে না মনে করে। এবার কোনো স্টুডেন্ট, আমি যদি দেখছি যে আমার বাচ্চার কোনো টিচারের ক্ষেত্রে যদি ধরো সে ব্যাকগ্রাউন্ড স্টাডি করে জানতে পারলো যে কোনো স্টুডেন্ট, তার কোনো একজন পার্টিকুলার স্টুডেন্ট তার ডিপ্রেশনের প্রবলেম আছে, কথায় কথায় সে ডিপ্রেসড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ক্লাসে কি তাকে বকাঝকা করাটা ঠিক হবে? না ম্যাম, একদমই না ম্যাম। হ্যাঁ, কারণ আমি যদি কারোর ব্যাকগ্রাউন্ডটা জানি, জেনে শুনে আমি কেন তাকে ওই বকাঝকা করে তার ওই প্রবলেমটাকে অ্যাগ্রাভেট করবো? সো অ্যাজ টিচার্স উই শুড নো দি ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার স্টুডেন্টস, অ্যাজ প্যারেন্টস উই শুড নো what the child is going through. এবার আমি সবসময় আমার বাচ্চাকে বলতে থাকছি যে পরীক্ষায় ফার্স্ট হতে হবে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, পরীক্ষায় ফার্স্ট হতে হবে, কিন্তু বাচ্চাটা পড়াশোনায় অতটা ভালো নয়, কিন্তু অপরদিকে সে খুব ভালো গান গায় বা খুব ভালো ছবি আঁকে। তাকে ওই গান গাওয়াতে এনকারেজ না করে, ছবি আঁকাতে না এনকারেজ করে আমি সবসময় তাকে বলতে থাকছি তোমাকে পরীক্ষায় ফার্স্ট আসতেই হবে। হতে পারে সে পরীক্ষায় মিডিওকার, এবার পরীক্ষায় ও ফার্স্ট আসতে পারছে না, তার জন্য তাকে খুব বকা হচ্ছে, তাকে খুব রেপ্রিমান্ড করা হচ্ছে। তো তার ফলে কি হলো, তার মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়ে যাবে যে আমার দ্বারা তো কিছুই হয় না। কিন্তু অপর দিকে যেখানে সে খুব ভালো গান গাইতে পারে বা খুব ভালো ছবি আঁকতে পারে, তার ওই যে কোয়ালিটিটা, ওই যে পোটেনশিয়ালটা, ওটা আস্তে আস্তে আর নিজেকে পরিস্ফুটিত করতে পারছে না। দ্যাট উইল ক্রিয়েট আ মেন্টাল প্রবলেম। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? তো ওই জন্য সবসময় যে একজন স্টুডেন্টকে, হ্যাঁ ম্যাম, একজন বাচ্চাকে ফার্স্টই আসতে হবে তা কিন্তু নয়। অ্যাজ প্যারেন্টস উই শুড আন্ডারস্ট্যান্ড দি অ্যাবিলিটি অফ আওয়ার চাইল্ড,
অ্যাজ প্যারেন্টস আমাদেরকে বুঝতে হবে যে আমার বাচ্চা কোনটা ভালো পারে কোনটা ভালো পারে না। সব যেই ক্রিকেট খেলতে যাচ্ছে সবাই তো বিরাট কোহলি আর সচিন তেন্ডুলকর হবে না, হবে কি? কিন্তু আমি যদি না, চাই ma'am. আমার বাচ্চা বিরাট না, কোহলি ma'am. হবে, সে এদিকে সে ক্রিকেটের ব্যাট ধরতে পারে না, তাহলে কি বাচ্চাটার জন্য খুব একটা ভালো হবে? না ম্যাম। না ম্যাম তো সেই জন্য এখানে অ্যাজ প্যারেন্টস রেসপন্সিবিলিটি হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য এবিলিটি অফ দি চাইল্ড অ্যান্ড টু নট প্রেশারাইজ দেম। সো যখনই আমরা প্রিভেনশন অফ মেন্টাল ইলনেস অফ চিলড্রেনের কথা বলছি, রোল অফ টিচার টু আন্ডারস্ট্যান্ড দ্য নিডস অফ দি স্টুডেন্টস, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেমস, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার পজিশন, role of parents to understand the potentials of their children, not to pressurize them, to strike a balance. আর আমরা যেটা নিজেরা মুখে বলছি সেটাই যাতে আমরা ফলো করি, that will be the role of the parents and as well as the role of the teachers. but এটার সাথে আরেকটা তোমাদের আছে, রিলেশন বিটুইন মেন্টাল হাইজিন অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের সাথে মেন্টাল হাইজিনের কি সম্পর্ক? মেন্টাল হাইজিন মানে আমরা পড়েছিলাম মানসিক স্বাস্থ্য বিজ্ঞান। এবার মানসিক স্বাস্থ্য বিজ্ঞান আর সংগতি বিধানের মধ্যে কি সম্পর্ক হতে পারে? মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মানে কি, মেন্টাল হেলথ মানে কি, যে আমি মানসিকভাবে কতটা সুস্থ, রাইট? তাই তো? আর হ্যাঁ, ma'am. আর অ্যাডজাস্টমেন্ট মানে কি, সংগতি বিধান মানে কি? নতুন পরিস্থিতিতে অভিযোজন করা। রাইট, নতুন পরিস্থিতি বা যে কোনো পরিস্থিতিতে অভিযোজন করা। তো যখন আমি মেন্টাল হাইজিন আর অ্যাডজাস্টমেন্টের কথা বলছি, মানে আমাদের মানসিক স্বাস্থ্য এবং সংগতি বিধান, আমি যদি মানসিকভাবে সুস্থ হই তাহলেই তো আমি যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারবো। যদি আমি আমার কোনো মানসিক সমস্যা থাকে তাহলে কি আমি যে কোনো পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারবো? না ম্যাম এটাই হচ্ছে মেন্টাল হেলথ, মেন্টাল হাইজিন আর অ্যাডজাস্টমেন্টের মধ্যে রিলেশন, দ্যাট আই শুড বি মেন্টালি হেলদি ইন অর্ডার টু অ্যাডজাস্ট ইন এনি সিচুয়েশন। আমার যদি একটা সাকসেসফুল অ্যাডজাস্টমেন্ট করতে হয়, আমি যদি নিজেকে যে কোনো সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে পারবো ভাবি, তাহলে আই শুড বি মেন্টালি হেলদি। আমার যদি ডিপ্রেশনের প্রবলেম থাকে বা আমার যদি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের প্রবলেম থাকে, তাহলে আমি যে কোনো সিচুয়েশনে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো না। ধরো আজকে এই আমাদেরকে অনেক ক্ষেত্রে বাসে, টোটো, অটোতে এরকমের ট্রাভেল করতে থাকে। আমার যদি একটা কম্পালশন থাকে যে সবকিছু নোংরা, সবকিছু পরিষ্কার করতে হবে, তাহলে কি আমি যে কোনো ট্রান্সপোর্টে ট্রাভেল করতে পারবো? না ম্যাম। আমরা তো বাড়ি থেকেই না, বেরোতে ma'am. পারবো না, তাই না? হ্যাঁ। বেরোতে গেলেই মনে হবে যাচ্ছে এখানে নোংরা, কি করে বেরোবো, ওটা ধরতে পারবো না, ওটা নোংরা। তো এই যখনই আমরা মেন্টাল হেলথের কথা বলছি আর অ্যাডজাস্টমেন্টের কথা বলছি, যখনই অ্যাডজাস্ট করতে আমি নিজের গাড়িতে ট্রাভেল করি, আমার একটা কম্পালশনের প্রবলেম আছে যে আমার সবকিছুই নোংরা মনে হয়, তাই জন্য আমি রোজ গাড়িতে ট্রাভেল করি। এবার একদিন আমার ড্রাইভার আসেনি, সেদিন আমি কি করব? কলেজ যাব না? কি করবো বলো তো? ম্যাম, যার যেরকম সমস্যা সে হয়তো নাও আসতে পারে। তাহলে কি অ্যাডজাস্টমেন্ট, তাহলে কি সে অ্যাডজাস্ট করতে পারলো নতুন সিচুয়েশনের সাথে বা চেঞ্জ সিচুয়েশনের সাথে? না ম্যাম। না ম্যাম রাইট, কিন্তু যাদের ড্রাইভ করেও তো যেতে পারে। হ্যাঁ বলো সমিতা। বললাম ম্যাম নিজে ড্রাইভ করেও তো না, যেতে ড্রাইভিং তো পারে আমি পারি না। যদি না, আমি ড্রাইভিং শিখিনি। ম্যাম আচ্ছা, এট আচ্ছা। লাস্ট একটা কোনো তাহলে মানে কিন্তু ম্যাম last- যদি সে ড্রাইভিং না জানে, হুম, হ্যাঁ আমি ড্রাইভিং জানে বলছিলাম না। যে হ্যাঁ বলো। একটা কোনো মানে লাস্ট কোনো সিচুয়েশন যেটা মানে যতক্ষণ না আমি চেষ্টা করার হয় করব, তারপর যখন না হবে তখন তো ছেড়ে দিতে হবে, না উপায় থাকলে। হ্যাঁ, কিন্তু তুমি তো চেষ্টা করছো, দ্যাট শোজ দ্যাট ইউ আর মেন্টালি হেলদি। কিন্তু যার মেন্টাল ইস্যুজ আছে ওরা চেষ্টাটাই করতে পারবে না। ওই যে ওরা বাকি কাবেরী, সৌমিতা ওরা যে বললো যে যদি সে ড্রাইভিং জানে তাহলে তো এই সিচুয়েশনটাই আসছে না। আমি ধরে নিচ্ছি ও ড্রাইভিং জানে না, তার জন্য একটা ড্রাইভার রাখা হয়েছে, ড্রাইভার কোনো কারণে আসতে পারলো না। হ্যাঁ ম্যাম তখন সে কি করবে? যদি আমি মেন্টালি হেলদি হই তাহলে তো এটা আমার জন্য কোনো বড় ব্যাপারই না, আমি অন্য কোনো ট্রান্সপোর্টে করে চলে যাব, যেভাবে হোক চলে যাবো, কারণ আমাকে কলেজ যেতে হবে। কিন্তু আমার তো একটা মানসিক সমস্যা আছে, আমার তো এই কম্পালসিভ ডিসঅর্ডারটা আছে, তখন আমি কি করবো? তখন কিন্তু আমি বাড়ি থেকেই বেরোতে পারবো না। কেন? কারণ আমাকে যদি যেতে হবে পাবলিক ট্রান্সপোর্টে, আমি ওই জিনিসটাই অ্যাকসেপ্ট করতে পারবো। সো এটা হচ্ছে একটা সিম্পল অ্যাডজাস্ট। এটা ছাড়া ধরো অ্যাডজাস্টমেন্ট ইস্যুস থাকে স্কুলে,
আমার যেটা আমি সবসময় তোমাদেরকে আগের ক্লাসেও বলেছি, আমার রেজাল্ট কোনো কারণে ভালো হলো না, তাই বলে কি আমি পড়াশোনা ছেড়ে দেবো? না ম্যাম। রেজাল্ট কোনো কারণে ভালো হয়নি, রেজাল্ট ভালো হয়নি, আমি চেষ্টা করবো পরের বার যাতে ভালো হয়। এই যে আমি চেষ্টাটা করছি যে পরের বার যাতে ভালো হয়, দ্যাট ইজ আই এম আ হেলদি পার্সন। যেটা ধরো মৌ, আগের বার কোনো কারণে ওর মার্কস কম এসছে, ওই জন্য ধরেই নিয়েছে ও কম লিখেছে, তাই মার্কস কম এসছে, এবার পুরো পাতা ঘুরিয়ে লিখে দিয়েছে, তাই করেছে তো মৌ? যা জানতে সব লিখে দিয়েছে। সো হোয়াট ইজ শি ডুইং? শি ইজ ট্রাইং টু অ্যাডজাস্ট উইথ হার সিচুয়েশন। কিন্তু এটা যদি ধরো মৌয়ের জায়গায় অন্য এরকম কেউ আছে, ধরো আমিই আছি, আমার কোনো ডিপ্রেশনের প্রবলেম আছে, আমার কি হবে? আমার মনে হবে আমি এত লিখলাম তাও আমি নম্বর পেলাম না, আমি পরের পরীক্ষাটাই আর দেবো না। দ্যাট ইজ দ্য সাইন অফ নট বিং মেন্টালি হেলদি। বোঝা গেল? ম্যাম বলো। ম্যাম বলছিলাম স্কিজোফ্রেনিয়ার যারা পেশেন্ট থাকে তারাও কি এরকম ছেড়ে দেয় আশাই? দেখো, স্কিজোফ্রেনিয়ার কিন্তু অনেকগুলো টাইপ আছে। স্কিজোফ্রেনিয়ার মধ্যে যাদের স্কিজোফ্রেনিয়া প্রবলেম থাকে তাদের হ্যালুসিনেশনস হবে, তাদের ডিলিউশনস হবে। হ্যালুসিনেশন মানে কি? তারা হঠাৎ করে মনে করবে আমি ভগবান, তারা হঠাৎ করে মনে করবে আমি ভগবানের সাথে কথা বলছি, আমি শিব ঠাকুর দেখতে পাচ্ছি। তাদের মনে হতে পারে যে আমি আগের জন্মের রাজা ছিলাম বা আমি আগের জন্মের রানী ছিলাম। দিজ আর হ্যালুসিনেশনস, মানে উইশফুল থিঙ্কিং। তাছাড়া তাদের ডিলিউশনস হতে পারে। ডিলিউশন মানে কি? তাদের মনে হতে পারে আমাকে কেউ মারার চেষ্টা করছে, পারসিকিউশন সিনড্রোম যেটাকে আমরা বলি। তাদের মনে হতে পারে যে আমি হচ্ছি দেশের প্রাইম মিনিস্টার, ও হ্যালুসিনেট করছে যে আমি হচ্ছি দেশের প্রাইম মিনিস্টার। অলং উইথ দ্যাট তার ডিলিউশন হচ্ছে যে আমাকে কেউ খুন করার চেষ্টা করছে। স্কিজোফ্রেনিয়াতে তারা আশা ছেড়ে দেয় এরকম নয়। স্কিজোফ্রেনিয়াতে প্রবলেম হচ্ছে যে তারা রিয়ালিটির থেকে একদমই আলাদা হয়ে যায়। তাদের জন্য Ma'am, এটা there is a separate existence altogether, যেটা which is not real. ম্যাম তো তাহলে এটা কি ডিপ্রেশন এক ধরনের বলা যাবে? না, ডিপ্রেশন নয়। ডিপ্রেশন হচ্ছে যখন আমি সমস্ত আশা ছেড়ে দিলাম। ডিপ্রেশন হচ্ছে যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি আমি গোল্লায় গেলাম, আমার এখন বেঁচে থাকার কোনো মানে হয় না। দ্যাট ইজ আ সাইন অফ ডিপ্রেশন। এদিকে কিন্তু সব ঠিক আছে, কিন্তু তাও তার মনে হচ্ছে আমার দ্বারা কিছু হচ্ছে না, দ্যাট ইজ ডিপ্রেশন। স্কিজোফ্রেনিয়া মানে হচ্ছে যে আমাকে কেউ মারার চেষ্টা করছে, আমাকে তার থেকে বাঁচতে হবে, এদিকে কিন্তু কেউ নেই। আমরা অনেক সময় ছোট ছোট ভিডিওস দেখি না, যে একজন লোকের সাথে সে কথা বলছে, আরেকটা মেয়ের সাথে সে কথা বলছে, তার সাথে ইন্টারঅ্যাক্ট করছে সব, কিন্তু ওই মেয়েটা বা ওই লোকটা এক্সিস্টই করে না। দ্য পার্সন ইজ হ্যালুসিনেটিং। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। So, ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আরেকটা প্রশ্ন ম্যাম। বলো বললাম যে বলো। ম্যাম বলছিলাম যে বাইপোলার ডিসঅর্ডার এটা কি মানে? বাইপোলার ডিসঅর্ডার মানে হচ্ছে যেটা আমরা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলছি। বাইপোলার ডিসঅর্ডার মানে হচ্ছে যে একজন ব্যক্তি will keep moving between phases of mania and phases of depression. Phases of mania মানে তখন সে খুব ভালো মুডে আছে, তখন তার মনে হবে আমি পৃথিবী জয় করে নিতে পারি। আবার পরক্ষণেই তার মনে হবে আমার দ্বারা কিছু হবে না। মানে কন্টিনিউয়াস একটা সুইং করতে থাকবে, মানে অত্যাধিক ভালো মুড এবং অত্যাধিক খারাপ মুডের মধ্যে। এক সময় তার মনে হবে আমি পুরো এখন আমি একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার করে পৃথিবী জয় করে নেব, এবং মানে আমি সব করতে পারি, নাথিং ক্যান স্টপ মি। এবং পরক্ষণেই তার মনে হবে আমার দ্বারা কিছু হচ্ছে না। অনেক সময় স্কিজোফ্রেনিয়া আর বাইপোলার ডিসঅর্ডার কিন্তু একসাথেও হতে পারে, which is very dangerous. ও হ্যালুসিনেট করছে আমি হচ্ছি একজন রাজা, করে খুব ভালো মুডে প্রজাদের মধ্যে প্রচুর টাকা বিলি করে দিল, কিন্তু আদৌ তো সব কিছুই হচ্ছে না। পরক্ষণেই তার মনে হবে আমাকে সবাই মারার চেষ্টা করছে, আমার আর বেঁচে থাকার দরকার নেই। তার মানে কি হচ্ছে, তার এই বাইপোলার ডিসঅর্ডার আর স্কিজোফ্রেনিয়া একসাথে কাজ করছে। অনেক সময় যাদের মেন্টাল হেলথ ইস্যু হয় এরকমও হতে পারে যে দুটো তিনটে ইস্যু একসাথে হচ্ছে, which is genetic. এটার মধ্যে কিন্তু অনেক সময় জেনেটিক একটা কারণ হতে পারে যে কেন হচ্ছে, আর নট নেসেসারি যে আমার ইমিডিয়েট মা বাবার মধ্যেই কারোর আছে বা ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে কারোর আছে, আমার 7 পুরুষের মধ্যে কারোর থাকলেও কিন্তু এটা হতে পারে। ম্যাম আর এটা কি মানে So, ma'am, এত এজ অনুযায়ী কি বাড়তে থাকবে না, কোনোদিন কি কমবে না? আবার দেখো, অনেকের হয় যে যাদের অনেক বয়স অব্দিও ধরা পড়ে না, আবার কারোর ক্ষেত্রে হয় যে কম বয়সেই ধরা পড়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই প্রবলেমস গুলো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বেশি দেখা যায়। আচ্ছা আচ্ছা, আরেকজন কে আমাকে কি জিজ্ঞেস করছিল আরেকবার বলো। ম্যাম আমি বলছিলাম বলো।
ম্যাম বলছিলাম যে যাদের এই সিজোফ্রেনিয়া রোগটা থাকে তারা কি কখনো বুঝতে পারে না যে আমি এটা কল্পনা করছি বা কিছু? না, না বুঝতে পারে না, কারণ তারা নিজেরাই প্রশ্ন মানে তৈরি ওটা কি রিয়েলিস্টিক হবে? ওটাই ওদের জন্য, ওদের ওয়ার্ল্ডটাই রিয়েল, তারা নিজেরাই প্রশ্ন করছে, তারা নিজেরাই উত্তর দিচ্ছে, কিন্তু তাদের মনে হচ্ছে উত্তরটা পেছন থেকে তাকে, মানে ওটা কিন্তু তার ব্রেনই ফাংশন করছে, সে নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে উত্তরটা ও নিজে দিচ্ছে না, বাইরে কোনো এক্সটার্নাল সোর্স থেকে আনসারটা আসছে। তোমরা ওই ফিল্মটা তো নিশ্চয়ই দেখেছিলে, লগে রহো মুন্না আচ্ছা ভাই, আচ্ছা। মহাত্মা গান্ধীকে দেখতে পাচ্ছে সঞ্জয় দত্ত, না দেখো হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তাহলে ফিল্মটা না, দেখ, ম্যাম বাংলা বাংলা একটা সিনেমা দেখেছিলাম। কোনটা বলো? বাংলা ওই যে সিনেমাটার নাম মনে নেই, তবে আবির ছিল আর জিৎ ছিল, মানে আবির হচ্ছে ওর ওরকম প্রবলেম ছিল, আর ও জিৎকে কল্পনা করতো। মোস্ট প্রবাবলি না রয়্যাল বেঙ্গল টাইগার সামথিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ওটার মধ্যে এই যে ও যে কল্পনা দেখেছিলাম। করছে, এই যে ধরো তোমার যে আবিরের ক্যারেক্টারটা ছিল এবং তার সাথে ওই যে জিতের যে ক্যারেক্টারটা ছিল, জিত কিন্তু এক্সিস্টই করে না, ওটা পুরোপুরি আবিরের কল্পনা, ও না না না। কেউ আছে ওর সাথে কথা বলছে কিন্তু এক্সিস্টই করে না। এই যে ও ধরো হ্যাঁ। যখন জিত থাকছে তখন ও পুরোপুরি একদম সমস্ত কিছু করে নেওয়ার ওর মধ্যে ক্ষমতা থাকছে, কারণ জিত তাকে এনকারেজ করছে। এই এনকারেজমেন্টটা কিন্তু জিত করছে না, এই এনকারেজমেন্টটা ও নিজেকে নিজে ও এনকারেজ নিজেই করছে, করছে। কিন্তু ও ধরে নিচ্ছে যে আরেকজন লোক এক্সিস্ট করে। বুঝলে গেলে? তোমরা যদি পারো, আচ্ছা আচ্ছা। কিছু খুব ভালো ফিল্মস আছে, আছে 15 পার্ক অ্যাভিনিউ, তারপর এই লগে রহো মুন্না ভাই, এগুলো যদি দেখো তাহলে স্কিজোফ্রেনিয়া সম্বন্ধে তোমাদের কিন্তু ভালো একটা আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওটা দেখেছিলাম। ম্যাম আচ্ছা। মানে ম্যাম আমাদের একটা এখন বংশগত পরিবেশে আর কি মানুষরা এত বেশি সচেতন না, সুতরাং এই রোগগুলো দেখা দিলে বোধহয় পরিবারের লোকজন বেশিরভাগই মনে করে যে ও এরকমই বলে হ্যাঁ, বোধহয় কোনো ট্রিটমেন্টই করে না। কেউ অত গা করে না, আর সবাইকে আমরা পাগল বলে চালিয়ে দিই, যে বারে বারে বলছে আমার আর বেঁচে থাকার দরকার নেই, আমরা তাকেও পাগল বলে চালিয়ে দিই, যে বলছে যে আমি সব পৃথিবী উদ্ধার করে নেবো, আমরা তাকেও পাগল বলে বলছি, বাট দেন অল অফ দেম আর নট হ্যাঁ, ম্যাড। প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা ক্লাসিফিকেশন আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো যখনই আমরা এই মেন্টাল হেলথ এন্ড হাইজিন করছি, ইট ইজ অ্যাজ parents, as teachers, it is our responsibility to know the characteristics, to be able to understand যে এরকম হচ্ছে মানে probably এটা হচ্ছে problem, এগুলো symptoms, probably this is the problem. We cannot generalize all the disorders together. Clear? So এবার তোমাদেরকে এখন তাহলে পড়তে হবে রোল অফ প্যারেন্টস কি, রোল অফ টিচার্স কি in ম্যাম in preventing mental illness, and along with that এই mental hygiene আর adjustment এর মধ্যে আমাদের কি সম্পর্ক। হ্যাঁ, কি বলছো বলো, কে বলছিলে বলো? এটা কি বংশগত? মধুমিকা, এটা ম্যাম বংশগত। মধুমিকা। হ্যাঁ মধুমিকা, এটা বংশগত কিনা আমরা কিন্তু বলতে পারবো না, কারণ এটার কোনো সেরকম কোনো প্রুফ নেই যে এটা বংশগত বা এটা বংশগত নয়। ইট ইজ জাস্ট দ্যাট এই প্রবলেমটা আছে, দে ক্যান বি ভেরিয়াস রিজনস, এটা বংশগত হতে পারে। বংশগত হলে নট নেসেসারি যে ইমিডিয়েট কারোর মধ্যেই আছে, আমার 7 পুরুষের মধ্যে কারোর মধ্যে থাকতে পারে কিন্তু আমার মধ্যে জিনটা আছে। আবার এটাও হতে পারে যে বাড়িতে আরেকজনের আছে কিন্তু অন্য কারোর হলো না, হতে পারে আমার মধ্যে এই জিনটা আছে কিন্তু কখনো ওটা প্রকাশ পায়নি। এবার এরকমও থাকে যে কারোর মধ্যে এই টেন্ডেন্সিটা আছে, এবার তাকে সে এরকম কোনো একটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে পড়লো যে এই টেন্ডেন্সিটা তার আরো বেশি প্রমিনেন্ট হয়ে গেল, কিন্তু আবার এরকম হবে যে টেন্ডেন্সিটা আছে কিন্তু এরকম কোনো সিচুয়েশনে সে কখনো পড়েনি, তাই জন্য ওই টেন্ডেন্সিটা কখনো অত বড় করে কারোর চোখেও আসেনি। তো স্পেসিফিক্যালি এগুলোর কি কজ কিন্তু আমরাও জানি না, কিন্তু দ্য প্রবলেম এক্সিস্টস, দি প্রবলেম পারসিস্টস। তো এই জন্য এটা যদি কারোর মধ্যে হয় তা আমাদের এটা ডিল করতে হবে। উই হ্যাভ টু নো যে কিভাবে আমরা ট্রিট করব। একটা তো যে উই ক্যান ট্রিট দেম থ্রু মেডিসিনস, উই ক্যান ট্রিট দেম থ্রু থেরাপিস, থেরাপি দিয়ে ট্রিট করো, মেডিসিনস দিয়ে ট্রিট করো, যাতে তারা একটা সুস্থ লাইফ লিড করতে পারে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ওকে, মানে আমাদের কিন্তু এই পেপারটার আর মোরালেস সবকটা টপিকই কমপ্লিট হয়ে গেছে, খালি একটা অ্যাংজাইটি বাকি আছে। আমাদের নেক্সট ক্লাসের আগে তোমরা আমাকে একদম ভালো করে বলবে, যা যা তোমরা ম্যাটেরিয়াল পেয়েছো সবটা পড়ে নিয়ে আমাকে একদম ভালো করে বলবে যে তোমাদের আর কোথাও কোনো ডাউট থাকছে কিনা। ক্লিয়ার? ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম।